জি ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। শোনা যাচ্ছে, ওকে ফাইন। আজকে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ 2023 সালে যে পরীক্ষাটা হয়ে গেছে, এই পরীক্ষার প্রশ্নটা দেখেন। এই টাইপের একটা প্রশ্ন আমরা গত ক্লাসেও সলভ করে আসছি, এবং এই প্রশ্নের কথাই বলছিলাম যে এই টাইপের আরেকটা প্রশ্ন আছে যেটা প্রায়ই আসে। এখানে বলা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 সমান সমান কত, অর্থাৎ যোগফলটা কত। সো আগের দিনে এটা করাইছি যে এখানে কয়টা 2 টু দি পাওয়ার 30 আছে। আপনি বলবেন যে ভাইয়া 4টা 2 টু দি পাওয়ার 30 এখানে আছে। ওকে ফাইন। তাহলে এই চারকে আমরা ইচ্ছা করলে দুই বেজে লিখতে পারি, যে চারকে আমরা দুই বেজে লিখতে পারি এইভাবে। আর এখানে তো আমার 2 টু দি পাওয়ার 30 আছেই। তাহলে বেস যেহেতু সমান আর গুণের সম্পর্ক যেহেতু, তার মানে পাওয়ার দুইটা এখানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে কি হবে, এই যে 2 টু দি পাওয়ার 32 হয়ে যাবে। সো অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে আসেন, 2 নাম্বার। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য সাম অফ থ্রি কনজিকিউটিভ ইন্টিজার ইজ 210, দেন দ্য সাম অফ দ্য টু স্মলার ইন্টিজার ইজ। বলতেছে যে তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল 210 হলে ছোট দুইটি সংখ্যার যোগফল কত। তিনটা ধারাবাহিক সংখ্যা আছে, এটা একটা, এইটা একটা, এবং এইটা একটা। এই তিনটা ধারাবাহিক সংখ্যার যোগফল কত বলছে, 210 বলছে। আমাকে বলা হচ্ছে যে ছোট দুইটা সংখ্যার যোগফল কত হবে। সো আমরা চাইলেই কিন্তু বলতে পারি যে ভাই তিনটা সংখ্যার যোগফল যদি 210 হয়, তাহলে এই তিনটা সংখ্যার যে গড় বা এভারেজ সেটা কত হবে। আপনি বলবেন যে 70 হবে। তাহলে এভারেজ কোথায় থাকে, এই যে মাঝখানে থাকে। তার মানে 70-এর আগের সংখ্যা কত, 69। 70-এর পরের সংখ্যা কত, 71। আমাকে শুধু বলছে যে ছোট দুইটা সংখ্যার যোগফল কত। তাহলে এই যে একটা ছোট সংখ্যা, এই যে একটা ছোট সংখ্যা, এই দুইটা যোগ করলে আমরা কত পেয়ে যাব, 70 আর 69 যোগ করলে পাওয়া যাবে 139। এই যে অপশন এ উত্তর। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু b অ্যান্ড b টু দি পাওয়ার y ইকুয়াল টু a, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এই টাইপের যত প্রশ্ন পাবেন না, এই টাইপের যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর এক হবে। ঠিক আছে, এইগুলা মানে ক্লাস 9-10-এর ম্যাথ। ঠিক আছে, এখানে একটা তথ্য শুধু কম দেওয়া আছে। এই টাইপের যত ম্যাথ আসবে, যত ম্যাথ, ঠিক আছে, কোনো সমাধান ছাড়া এক দাগায় দিয়ে আসবেন, কারণ এই ধরনের সবগুলো ম্যাথের উত্তর এক হয়। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি তারপরেও। এখানে বলতেছে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b অ্যান্ড b টু দি পাওয়ার y ইকুয়াল টু a। ওকে ফাইন। আমরা যদি বলি যে b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু যদি a হয়, তাহলে বির মান তো আমাদের জানা আছে। বির মান আমরা জানি না, কারণ এখানে বলেই দিছে যে b সমান সমান চাইলে আমরা a টু দি পাওয়ার x লিখতে পারি। তাহলে এই যে b দেখা যাচ্ছে, বির মানটা বসায় দিই আমরা। তাহলে বির মান হচ্ছে a টু দি পাওয়ার x। আর এখানে বির উপর আগে থেকে পাওয়ার কত ছিল, y ছিল। আর এখানে সমান সমান কত, a। তাহলে এর উপরে কোনো কিছু নাই মানে কি, এর উপরে পাওয়ার আছে এক। তাহলে বেজ আর বেজ যদি সমান হয়, তাহলে পাওয়ার দুইটাও সমান হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, এই যে এক হবে। তো প্রশ্নে তো এটাই জিজ্ঞাসা করছে যে এক্স ওয়াই এর মান কত। সো এক্স ওয়াই এর মান কত হবে, এক হবে।
পরেরটাতে চলে যান 4 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 45 অ্যান্ড এ বি ইকুয়াল টু 18, ফাইন্ড 1/a প্লাস 1/b। দেখেন এগুলো আপনি চাইলে সূত্র দিয়েও করতে পারেন, চাইলে আপনি কমন সেন্স প্রয়োগ করেও করতে পারেন, আপনার ব্যাপার, ঠিক আছে। সো এগুলোতে আসলে সূত্রের দরকার হয় না, এমনিতেই বোঝা যায়। যেমন এইটার উপরে যদি আমরা একটু নজর দিই, ঠিক আছে, যে এ আর বি এই দুইটার গুণফল হবে 18। তাহলে আমি যদি বলি যে 18-র ফ্যাক্টর কোনগুলো আছে, আপনি বলবেন যে 18-কে 18 হয়, তারপরে এই যে 9 দুগুণ 18 হয়, তারপরে আপনি বলবেন যে ভাইয়া 3 6 18 হয়। আর এমন কোনো সংখ্যাই নাই যে যাদেরকে গুণ করলে 18 হয়। তার মানে যে এর মানে এগুলো হইতে পারে বা বির মানে এগুলো হইতে পারে। এবং আমাকে এখানে একটা শর্ত দিয়ে রাখছে, প্রথম শর্ত যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে, 45 হবে। সো আমরা যদি এর মানকে 18 ধরি, তাহলে 18-র ওপর স্কোয়ার করলে 45-এর চেয়ে বেশি হবে, 9-এর ওপর স্কোয়ার করলে 81 হবে। তার মানে এইটাও বাদ দিতে পারি, এইটাও বাদ দিতে পারি, আমাদের থাকে শুধু এই অপশনটা। সো এটা নিয়ে কাজ করি যে এর মান যদি 6 ধরি তাহলে 6-এর ওপর স্কোয়ার, বির মান যদি 3 ধরি তাহলে 3-এর ওপর স্কোয়ার, তাহলে 6 6 36, 3 3-কে 9, 36 আর 9 কত হয়ে যাবে, এই যে 45 হয়ে যাবে। তার মানে কন্ডিশন মিলে গেছে। তাহলে আমি বলতেই পারি যে ভাই এই যে 1/a আর হচ্ছে 1/b এই দুইটার যোগফল কত হবে। আপনি বলবেন এর মান হচ্ছে 6, তার মানে 1/6 প্লাস বির মান কত 1/3, তাহলে 3 আর 6 লসাগু কত 6, এখানে 1 এখানে 2, তাহলে এই যে 3/6, 3/6 মানে কত, এই যে হাফ। তার মানে এই যে 1/a প্লাস 1/bর ফলাফল কত হবে, হাফ হবে, যে অপশন বি উত্তর। ভাই টেন্ডারই তো হয়নি, টেন্ডার পায়নি এমন নয়, টেন্ডারই তো হয়নি। এখন কথা হচ্ছে যে যদি বিআইবিএম কে না দেয় অন্য কাউকে তো দিবে, তাই না। সো অন্য যাকেই দিক না কেন প্রশ্ন তো আপনার একই রকমই থাকবে, প্রশ্ন তার মানে আলাদা কোনো জায়গা থেকে তো প্রশ্ন নিবে না, ঠিক আছে। বিআইবিএম আমরা এই জন্য সলভ করতেছি যে প্রশ্নের ট্রেন্ড ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে। সো এখন যদি অন্য কেউ করে আপনারা তখন তাদের প্রশ্ন ব্যাংক কিনে আপনারা নিজেরাই সমাধান করতে পারেন, ঠিক আছে। তাছাড়া যে প্রশ্ন আহামরি অন্য কোনো অধ্যায় থেকে দিবে এমন না, এই টাইপের বীজগণিত আসলে তো এই টাইপের বীজগণিতই দেয় সব সময়, তাই না। প্রশ্ন কে করতেছে না করতেছে এগুলোর উপর আপাতত মানে এগুলো নিয়ে অতটা চিন্তিত না হন, জাস্ট পড়ে যান, ঠিক আছে। পড়লেই চাকরি হবে। অন্যান্য ফ্যাকাল্টি বিআইবিএম বলেন যতগুলো ফ্যাকাল্টি আছে সবাই একই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন করে। এক একজনের প্রশ্ন করার ধরন এক এক রকম, কেউ সহজ প্রশ্ন করে, কেউ কঠিন প্রশ্ন করে, ঠিক আছে। জাস্ট পড়ে যান। এখন অনেকেই মনে করতে পারেন যে ভাই তাহলে তো বিআইবিএম পড়ে লাভ নাই, এটা যারা মনে করবেন যে বিআইবিএম পড়ে লাভ নাই তাহলে মানে আলটিমেটলি তারা লুজার, ঠিক আছে। কেন লুজার আমি বলি, আপনার দায়িত্বটা পড়া। আপনি যদি বিআইবিএম এর প্রশ্ন সলভ করেন, আপনি যদি আইবি এর প্রশ্ন সলভ করেন, আপনি যদি অন্য একটা ভালো একটা বই পড়েন, তাহলে আপনি আগায় গেলেন না। কারণ আপনি যত পড়বেন তত জানবেন তত শিখবেন। সো আপনার শিখার প্রক্রিয়াটা যখন বেশি হবে তখন আপনার এমনিতেই দক্ষ হয়ে যাবেন। সো প্রশ্ন কে করতেছে না করতেছে এটা আসলে কোনো মেটার করে না। জাস্ট যদি জানা যায় যে হ্যাঁ অমুক প্রশ্ন করতেছে, তাহলে আমাদের জন্য সুবিধা হয় যে ওদের প্রশ্নের প্যাটার্ন ধরতে সুবিধা হয় যে ওরা আসলে এইরকম প্রশ্ন করে, ঠিক আছে। তবে ফেসবুকে এখন তো অনেক কথাই হচ্ছে, এখনো টেন্ডার হয়নি, এতটুকু আমি মানে বলতে পারি যে টেন্ডার হয়নি। টেন্ডার যখন হবে তখন হয়তো সেই নিউজও আসবে ফেসবুকে যে এরা এরা পাচ্ছে, বুঝতে পারছেন। দেখেন না, আমি মানে ছোট একটা উদাহরণ দিই, যারা আইবিএতে পড়াশোনা করে, ধরেন যে এখন তো আপনারাও যেরকম ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষা দেন, আইবিএর ছেলেবেলাও ব্যাংকের সিনিয়র অফিসারের পরীক্ষা দেয় বা বাংলাদেশ ব্যাংকের এডিতে পরীক্ষা দেয়। এখন কথা হচ্ছে যে আইবিএর ছেলেবেলা আমি কাছ থেকে মানে মানুষজনকে দেখছি তো, বা যাদেরকেই দেখছি খুব কাছ থেকে দেখছি, তারা কখনোই মানে ওই রকম কোনো, বিশেষ করে আইবিএর ছেলেবেলে কখনোই মানে ওরা যা পড়াশোনা করার ওদের অ্যাডমিশন পিরিয়ডেই করে ফেলছে। ইংরেজি ম্যাথ ওদের না করলেও চলে, ওরা পরীক্ষার আগে পড়ে শুধু বাংলা টাংলা সাধারণ জ্ঞান এগুলা, ঠিক আছে। তো ধরে নেন কথার কথা বিআইবিএমই যদি পরীক্ষা নেই, কথার কথা বলতেছি, বিআইবিএমই যদি পরীক্ষা নেই,
এদের প্রশ্ন তো সলভ করে না, নর্মালি করে না। তাহলে মানে আমরা কেন করতেছি, ওরা তো করতেছে না। আমরা এই কারণে করতেছি যে ওদের থেকে আমরা পিছনে আছি। আইবি এর অ্যাডমিশন টেস্ট যে মানুষটা ক্র্যাক করতে পারবে, বাংলাদেশের যে কোনো ব্যাংকে তার চাকরি কনফার্ম। ঠিক আছে, সে যদি চাকরি করতে চায় সে ক্র্যাক করতে পারবে, কোনো বিষয়ই না। বুঝতে পারছেন? কারণ এই জন্য আমি প্রায়ই বলি, সবাই বলে যে আপনি কঠিন প্রিপারেশন নেন, আপনার পরীক্ষার জিনিসগুলো সহজ লাগবে। বেশি বেশি মানে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? বেশি, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। টাইম, ডিস্টেন্স, স্পিডের ম্যাক্সিমাম ম্যাথই তো হচ্ছে ট্রেন রিলেটেড। বোট অ্যান্ড স্ট্রিমের বিষয়গুলো যদি একটু একদিন 2 ঘন্টা সময় দেন, যে আসলে আমি কিন্তু বারবার বলছি বোট অ্যান্ড স্ট্রিম করানোর সময়, আপনি আমার আগের ব্যাচগুলোতে আছেন, আমি কিন্তু বারবার বলছি যে বোট অ্যান্ড স্ট্রিমে শুধুমাত্র 2টা জিনিসই জিজ্ঞাসা করে ঘুরে ফিরে, যে নৌকার গতিবেগ কত আর হচ্ছে স্রোতের গতিবেগ কত। সো এই 2টা জিনিস বের করার জন্য কি কি লাগবে? নৌকার গতিবেগ বের করার জন্য ডাউন স্ট্রিম লাগে আর আপ স্ট্রিম লাগে, 2 দিয়ে ভাগ করে দেওয়া লাগে। স্রোতের গতিবেগ বের করার জন্য ঠিক সেম ভাবে ডাউন স্ট্রিম লাগবে, আপ স্ট্রিম লাগবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আর কিছুই না। এখন প্রশ্নের এই যে মানে পড়ে বোঝার পরে ডাউন স্ট্রিম স্পিড, আপ স্ট্রিম স্পিড বের করার যে বিষয়গুলা, এইগুলো একটু একটা দিন যদি সময় দেন, দেখবেন যে আপনি নিজে নিজেই বুঝতে পারতেছেন অনেক বিষয়। আপনি অনেকগুলা ম্যাথ নিয়ে কাজ করবেন না, ছোট ছোট সহজ সহজ 3-4টা ম্যাথ নিয়ে 1-2 ঘন্টা করে কাজ করেন, যে আসলে কিভাবে হচ্ছে বিষয়গুলা। বা কঠিন ম্যাথ থেকে কিভাবে প্রশ্নগুলো আস্তে আস্তে কঠিন হচ্ছে, মানে সহজ ম্যাথ থেকে। মানে একটা ছোট প্রশ্ন নিলেন, তারপরে আপনি দেখলেন যে নিচে ওইটার চেয়ে একটু কঠিন প্রশ্ন, আপনি 2টা প্রশ্নের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করেন, যে এইটা তাহলে এখানে এসে প্যাচটা দিচ্ছে। মানে সমাধান নিয়ে চিন্তা না করে জাস্ট প্রশ্নের কোথায় প্যাচ দিচ্ছে, বা কোথায় যে প্রশ্নের মানে কঠিনের বিষয়টা যোগ করতেছে, এই বিষয়টাকে যদি আমরা ধরতে পারি, তাহলে সমাধানটা আমার ইজি হবে। ঠিক আছে? 1 দিন 2 দিন একটু চেষ্টা করেন যে 10-15টা প্রশ্ন সামনে নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে। ঠিক আছে, যে আসলে কিভাবে কি হচ্ছে, কোথায় প্যাচটা হচ্ছে, কোথায় প্যাচটা দিচ্ছে, লেখেন, নোট করেন। ঠিক আছে, 1 দিন 2 দিন টাইম দিলে আমার মনে হয় যে এই প্রবলেমগুলো থাকবে না। ফেসবুকে আসলে ধরেন, ফেসবুকে অনেক কথা হয়। বুঝতে পারছেন? ফেসবুকে অনেক কথা হয় এবং এখানে মানে মানে আমিও এক পণ্ডিত, তাই না? আমিও এক পণ্ডিত, ফেসবুকে আরো অনেকে আছে। মানে প্রত্যেকেই যার যার মানে ইয়ে থেকে আসলে আপনার মতামত দিচ্ছে, কিন্তু আসল খবরটা তো কেউ জানে না। বা যারা ধরেন যে খবর দেয়, যেমন এইটা চড়া হয়েছে কোত্থেকে, ওই যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন উনি, ওনার নাম আলিফ হোসাইন নাকি কি, ওনার প্রেডিকশন গুলা সত্যি হয়। ওনার প্রেডিকশনগুলো সত্যি হয়। উনি জাস্ট কি বলছে, যে আপনারা শুধুমাত্র বিআইবিএম এর মানে বিআইবিএম রিলেটেড প্রিপারেশনের না, অন্য সব কিছু দেখেন। উনি জাস্ট এই কথাটা বলছে। তো এই কথা তো উনি এর আগেও বলছে। এই কথা সবাই বলে, যে আপনারা শুধুমাত্র একটা ফ্যাকাল্টি নিয়ে পড়াশোনা করেন না, অন্যান্য ফ্যাকাল্টি নিয়েও পড়াশোনা করেন। কারণ মানে আপনি তো শুধু ব্যাংকেই পরীক্ষা দেন না। আপনি আজকে ব্যাংকে দিচ্ছেন, ধরেন যে সামনে আপনার ব্যাংকের পরীক্ষা আছে, আবার আবেদন করছেন, সামনে আরো অনেক পরীক্ষা হবে ব্যাংকের। আপনি কি বেসরকারি ব্যাংকে পরীক্ষা দেন না? বেসরকারি ব্যাংকে পরীক্ষা দিতে গেলে তো আপনার বিআইবিএম আইবিএ দুইটাই লাগবে, বিজনেস ফ্যাকাল্টিও লাগবে, তাই না? আবার এই যে 2-4-6 মাস পরে যদি আবার গ্যাস কোম্পানির ওইরকম বড় কোনো সার্কুলার আসে, যে এরকম একটা সার্কুলার আসছিল, ওই রকম যদি বড় কোনো সার্কুলার আসে, তখন ওই গ্যাস কোম্পানির পরীক্ষাতে আইবিএ নিবে, তখন তো আপনার আইবিএ পড়া লাগবে। সো কথাগুলো সবাই এই জন্য বলে যে আপনি ওভারঅল একটা ভালো একটা পড়াশোনা করেন, ভালো দক্ষ হন প্রত্যেকটা অধ্যায়ের উপরে, তাহলে আপনাকে ফ্যাকাল্টি চিন্তা করা লাগবে না। পরে যদি জানতে পারেন যে অমুক পরীক্ষা নেবে, তখন আপনি 2 মাস 3 মাস সময় পাইলে যদি আগে জানতে পারেন, তাহলে তাদের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে কোত্থেকে বেশি প্রশ্ন করে এই ধরনের জিনিসগুলো বেশি বেশি পড়তে পারেন। সো ওনার এই কথাটাকেই মানে অনেকে এখন ঘোরাচ্ছে। কেউ বলতেছে যে এফবিএস আগে কি রকম প্রশ্ন করেছে আমরা একটু দেখি, এফবিএস পরীক্ষা নেবে। আবার কেউ কেউ বলতেছে যে না, যতটুকু আমরা খবর পাচ্ছি তারা আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে। মানে এইগুলা নিউজ শুধু। ঠিক আছে, এখন তারা তো হচ্ছে আপনার যে যার প্রেডিকশন সত্য হয় সে তো আর উল্লেখ করে বলে নাই যে বিজনেস ফ্যাকাল্টি নিবে বা ইয়ে নিবে সে নিবে। আমি দেখিনি, বললে বলতে পরে বলছে কিনা আমি জানি না, আমি যতটুকু ওনার পোস্ট দেখলাম উনি এই কথা বলছে। সো এই কথা তো সবাই বলে।
তাই না? সো চেঞ্জ হতেই পারে, কারণ বিআইবিএম অনেক বড় একটা দুর্ঘটনা ঘটায় ফেলছে। এখন এখানে এইটা নিয়েও কথা আছে যে এত বড় দুর্ঘটনা ঘটলো, কয়টা জাতীয় পত্রিকা নিউজ করছে? প্রথম আলো নিউজ করছে, ডেইলি স্টার নিউজ করছে শাহিনকে নিয়ে? কোন টিভি চ্যানেল কতবার নিউজ করছে শাহিনকে নিয়ে? যদি শাহিন দোষী হয় তাহলে শাহিন কেন বাইরে? শাহিন কি এখন মানে কারাগারে আছে, বা ওর কি বিচার প্রক্রিয়াধীন আছে? নাই তো, তাই না? কারণ আমি এর আগে দেখলাম যে মানে ওই শাহিন যাকে নিয়ে এত কাহিনী, বা বিআইবিএম এর অন্যান্য টিচারদেরকে নিয়ে এত কাহিনী, যে উনি টিচারদের ছেলে মেয়েকে টিকিট দিচ্ছেন বিদেশে ট্যুর দেওয়ার জন্য, তাহলে সেই টিচাররা তো এখনো বহাল তবিয়তে আছে, তাদের কি বিচার হচ্ছে? বিচার হচ্ছে না তো। তার মানে কি তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে, এই অ্যালিগেশনটা সত্যি, মিথ্যা, নাকি বানোয়াট? যদি সত্যি হয় তাহলে তারা কেন বাইরে, তাদের বিচার কেন হচ্ছে না? আর যদি মিথ্যা হয় তাহলে কেন বিআইবিএম কে বাদ দিচ্ছে? প্রশ্ন এসে যায় কিন্তু। ঠিক আছে? না, বিআইবিএম কে বাদ দিয়ে দিছে এটা বলা যায় না, বুঝতে পারছেন? কারণ আমরা বিআইবিএম কে বাহির থেকে যতটা মানে, বিআইবিএম ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে একটা ইনস্টিটিউট, আগে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল। কি আইবিএ যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউট, এই বিআইবিএম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউটের মতো কাজ করে। ঠিক আছে? এবং বিআইবিএম কে বলা হয় মানে বাংলাদেশ ব্যাংকের একটা মানে মা ছেলের মতো সম্পর্ক। বাংলাদেশ ব্যাংক যদি মা হয়, বিআইবিএম হচ্ছে তার ছেলে। ঠিক আছে? তো বিআইবিএম কে একটু আলাদা চোখে দেখে, বা বিআইবিএম এর প্রতি একটা সফট কর্নার আছে বাংলাদেশ ব্যাংকে। সো ওইভাবে আপনি চাইলেই বাদ দিয়ে দিবে বা বাদ দিয়ে দিছে, এরকম নিউজ আসলে এটা শতভাগ সত্যি কিনা এটা আসলে বোঝা মুশকিল, যতক্ষণ পর্যন্ত না বোঝা যাচ্ছে যে টেন্ডার কারা পাচ্ছে। এখন টেন্ডারের বিষয়টা হচ্ছে যে সহজ কথা, যে ধরেন যে বাংলাদেশ ব্যাংক বলতেছে যে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন করে নিব আপনারা কে কত টাকা নেবেন। এখন বিআইবিএম বলতেছে যে আমরা 10 টাকা নিব। আইবিও হয়তো টেন্ডারে গেছে, আইবিএ বলতেছে যে আমি 50 টাকা নিব। বিজনেস ফ্যাকাল্টি গেছে, বিজনেস ফ্যাকাল্টি বলতেছে যে আমি 7 টাকা নিব। ঢাকা ইউনিভার্সিটির আর্টস ফ্যাকাল্টি গেছে, আর্টস ফ্যাকাল্টি যে বলতেছে যে কাজটা আমি 2 টাকায় করে দিব, কাজটা আমি 2 টাকায় করে দিব। তাহলে এই যে আপনার টেন্ডারটা হইলো, আপনি বলেন যে বাংলাদেশ ব্যাংক কাকে কাজ দিবে? বাংলাদেশ ব্যাংক তখন দেখবে যে কে কম টাকায় কাজ করবে। কম টাকায় কে কাজ করবে? আর্টস ফ্যাকাল্টি, দিয়ে দাও ও 2 টাকায় কাজ করবে, ফকিরের গোষ্ঠী, দিয়ে দাও 2 টাকা দিয়ে। ঠিক আছে? তখন আর্টস ফ্যাকাল্টিকে দিবে। এখন বিআইবিএম যদি চিন্তা করে যে না, আর্টস ফ্যাকাল্টি 2 ডাকছে, আমি 1 টাকা দিয়ে কাজ করব, 1 টাকা দিয়ে আমি ব্যাংকের পরীক্ষা নেব, ঠিক আছে, ওই বিআইবিএমকে তখন দিবি। বুঝতে পারছেন? মানে যে কম টাকায় কাজ করবে তাকে প্রশ্ন করতে দিবে, সহজ হিসাব। এখানে আহসানুল্লাহকে আর দেওয়ার কোনো সুযোগ মনে হয় নাই। আহসানুল্লাহকে এত বড় রিস্ক নেবে না বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর, যদি পাগল ছাগল না হয়। কারণ ওনার অনেক ডিসিশনেই মানে একটু ইয়ে টাইপ লাগছে। ঠিক আছে? যদিও অনেক ভালো কাজ করতেছে, কিন্তু অনেক ডিসিশনে, ব্যাংকিং সেক্টরে অনেক ডিসিশনে অনেক ভুলভাল ডিসিশন নেওয়ার চেষ্টা করছে, বা অনেক অনেক মানে ভরাডুবি হয়েছে। ঠিক আছে? যাই হোক, ওইগুলোর দিকে না যাই, আপনারা পড়ে যান, আপনারা আপনাদের মতো করে পড়ে যান, তারপরে দেখা যাবে, যা হওয়ার হবে পরে। দেখেন, এখানে বলা হচ্ছে যে ইফ ওয়ান ইজ অ্যাডেড টু দ্য নিউমিরেটর অফ এ ফ্র্যাকশন, বলতেছে যে আপনি একটা ফ্র্যাকশনের নিউমিরেটরের সাথে যদি 1 যোগ করেন, দ্য ফ্র্যাকশন বিকামস 1, তাহলে ফ্র্যাকশনটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ইফ ওয়ান ইজ অ্যাডেড টু দ্য ডিনোমিনেটর, যদি আপনি ডিনোমিনেটরের সাথে 1 যোগ করেন, দেন দ্য ফ্র্যাকশন বিকামস হাফ, তাহলে ফ্র্যাকশনটা কত হবে? হাফ হবে। জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা কত বের করেন। আমি এর আগে বলছি যে এই ধরনের প্রশ্ন কখনোই আপনারা এক্স ওয়াই ধরে সমাধান করতে যাবেন না, জাস্ট অপশন থেকে সমাধান করে মিলাই দিবেন। দেখেন, এখানে প্রথম শর্ত আমরা যদি অপশন এ দেখি, বলতেছে যে নিউমিরেটরের সাথে 1 যোগ করলে ফ্র্যাকশন 1 হবে। নিউমিরেটরের সাথে 1 যোগ করলে এখানে হয়ে যাচ্ছে কত? 2/3। ফ্র্যাকশন কি 1 হয়? বাদ। অপশন বিতে আসেন, নিউমিরেটরের সাথে 1 যোগ করলে ফ্র্যাকশন হয়ে যাবে কত? 2, মানে 1 হয়ে যাবে। তাহলে 1 যোগ 1 ভাগ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাওয়া যায়। তাহলে 1 নাম্বার শর্ত এ স্যাটিসফাই করলো। 2 নাম্বার আরেকটা শর্ত আছে যে নিউমিরেটর 1, ওকে ফাইন, কিন্তু ডিনোমিনেটরের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হাফ হওয়া লাগবে। এখানে কি হাফ হচ্ছে? আপনি বলবেন জান এখানে 1/3 হয়ে গেছে, তার মানে অপশন বিও আমি বাদ দিতে পারি। এরপর আসেন অপশন সি, 2/3।
আমরা যদি প্রথমটা চেক করি যে 2 + 1 ভাগ হচ্ছে 3, তাহলে ফ্র্যাকশন কত আসে? 1 আসে। এখন আমরা 2 নাম্বার সত্যটা যদি চেক করি যে নিউমিনেটর হচ্ছে 2, ডিনোমিনেটরের সাথে 1 যোগ করব, তাহলে 3 + 1, তার মানে হচ্ছে 2/4 সমান সমান কত? হাফ। তার মানে এই অপশন সি উত্তর হবে, কারণ এই অপশন সি 1 নাম্বার শর্তকেও স্যাটিসফাই করছে এবং 2 নাম্বার শর্তকেও স্যাটিসফাই করছে। দ্যাটস ওয়াই অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে? আর যদি ধরেন যে পাকনামি কইরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা নেই, তাহলে মনে করেন না পড়লে হবে, প্রিলির জন্য পড়াশোনা করার দরকার নাই। যাবেন আন্দাজে দাগাবেন, কারণ কোনো কিছু কমন পাবেন না। বাংলা দিবে একদম কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রফেসরের মতো প্রশ্ন করবে, বাংলা প্রশ্ন 20টার মধ্যে 6টাও ঠিক করা যাবে না। সাধারণ জ্ঞান প্রশ্ন করবে ওই একই রকম, মানে এমন প্রশ্ন দিবে যেটা আপনি জীবনে চোখে দেখেননি। ঠিক আছে? গণিত প্রশ্ন এমনিতেই পারবেন, 20টা প্রশ্ন দিলে 20টাই ঠিক করা যাবে গণিতের, কারণ আর্টস ফ্যাকাল্টির গণিত প্রশ্ন হচ্ছে ওই ক্লাস 9-10-এর গণিত। ঠিক আছে? কেউ ভুল করবে না, একটা প্রশ্ন ভুল হবে না, দু একটা ভুল হলেও সমস্যা নাই, আর রিপিট তো থাকবেই। ঠিক আছে? ইংরেজির প্রশ্ন হবে বিসিএস কেন্দ্রিক, ইংরেজি সাহিত্য পড়া লাগবে আবার তখন। ঠিক আছে? তাও সাহিত্য থেকে এমন মানে মার্কা মারা প্রশ্ন দিবে যেটা মনে হবে যে বিসিএস ক্যান্ডিডেটরাই মানে পারে উঠবে না, এরকম হবে। ঠিক আছে? আইসিটিউ মোটামুটি সহজ করবে, ওই ধরেন যে কাট মার্কস হবে 32, 33, 34, 38, 40, এইরকম। যে যে কয়টা দাগাবে ভাগ্য ভালো হলে যদি লেগে যায় টিকবেন, আর ভাগ্য না ভালো হলে টিকবেন না, এরকম হবে। আপনি পইরাও লাভ নাই, না পইরাও লাভ নাই। ঠিক আছে? আপনি যদি এখন ধরেন, আমি ছোট করতেছি না, আপনি যদি এখন পালির শিক্ষক, পালি পালি তারপর হচ্ছে সংস্কৃতি, ইসলামের ইতিহাস, ইসলামিক স্টাডিজ, এই টাইপের শিক্ষকরে দিয়ে যদি এখন ব্যাংকের প্রশ্ন করান, তাইলে তো মুশকিল। ঠিক আছে? আবার বাংলা প্রশ্ন যাকে করতে দিবেন, এমন বাংলা প্রশ্ন যদি সৌমিত্র শেখর করতে বসে, ঠিক আছে, বা মোহাম্মদ আজম, আজম স্যার যদি করতে বসে, তাইলে তো মুশকিল আমাদের জন্য, আমাদের পরীক্ষার্থীদের জন্য। ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা। মানে প্রশ্ন কিরকম হয় আমার বিশ্বাস ওনারা জানে না, বা প্রশ্ন আগে কিরকম প্রশ্ন হয়েছে, ব্যাংকের প্রশ্ন কিরকম হওয়া উচিত, এটা ওনারা জানে না। পালির শিক্ষক, সংস্কৃতির শিক্ষক, এই আরবির শিক্ষকদের এটা জানার কথাও না। ঠিক আছে? আমি ছোট করতেছি না, বাট তাদের প্রশ্ন দেখে মানে আমাদের যারা সিনিয়র যারা পড়ায় তারা এই ধরনের কমেন্টই করে, এই জন্য আমি বললাম। ঠিক আছে? 6 নম্বরে আসেন। বাহিরের ভাও বোঝে না, মানে বাইরের দেশের ভাওটা বোঝে না, যে বাইরের দেশে কিভাবে প্রশ্ন করা হয় বা কি টাইপের প্রশ্ন করা হয়, এটা হচ্ছে সমস্যা। দেখেন 6 নম্বরে কি বলা হচ্ছে, যে স্টুডেন্টস অফ এ ক্লাস স্ট্যান্ড ইন এ কিউ ইফ রতন ইজ 19th ইন অর্ডার ফ্রম বোথ এন্ডস, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য কিউ। একটা সহজ প্রশ্ন বলতেছে যে একটা ক্লাসের সকল ছাত্রছাত্রীকে আপনি একটা লাইনে দাঁড় করাইছেন, তো রতন সামনে এবং পিছনে উভয় দিক থেকে 19তম স্থানে আছে। সামনে থেকে 19, পিছনের দিক থেকেও গণনা করলে রতন 19তম স্থানে আছে। তাহলে কতজন ছাত্রছাত্রী এই লাইনে দাঁড়ায় আছে? কথা বুঝছেন? ধরেন যে এই পাশ থেকে কিছু ছাত্রছাত্রী দাঁড়ায় আছে, রতন এই জায়গায় দাঁড়ায় আছে। আবার এই পাশ থেকে কিছু ছাত্রছাত্রী দাঁড়ায় আছে। তো বলতেছে যে যদি আমি এই দিক থেকে চিন্তা করি, তাহলেও রতনের স্থান হচ্ছে 19তম। যদি আমি এই পিছন দিক থেকে চিন্তা করি, তারপরেও রতনের স্থান কততম? 19তম। তাহলে এটা সহজ বিষয় না যে তাহলে এই সারিতে কতজন শিক্ষার্থী দাঁড়ায় আছে। আপনি তখন বলবেন যে ভাইয়া, এই দিক থেকে রতনের অবস্থান যদি 19তম হয়, তার মানে রতনের আগে এই দিকে স্টুডেন্ট আছে কতজন? 18জন আছে। আবার সামনের দিক থেকে যদি রতনের অবস্থান 19তম হয়, তার মানে রতনের সামনে বা রতনের আগে কতজন আছে? আপনি বলবেন যে 18জন আছে। তাহলে টোটাল কতজন হলো? এখানে 18, এখানে 18, আর রতন একজন। তাহলে টোটাল স্টুডেন্ট কত? 18 + 18 + রতন একজন, তার মানে হচ্ছে 37জন। উত্তর হচ্ছে অপশন বি, যে এই লাইনে মূলত 37জন শিক্ষার্থী দাঁড়ায় আছে।
পরেরটাতে চলে যান 7 নাম্বার। যে আপনারা পূবালী ব্যাংকের পরীক্ষা দিলেন না, পূবালী ব্যাংকের পরীক্ষা কারা নিছে বলেন তো? এই যে 2023-এ ওই শাহজালাল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় জীবনে কোনোদিন নিয়োগ পরীক্ষা ডিল করছে? কিন্তু নিছে, নিছে টাকা কম, কম টাকা দিয়ে পরীক্ষা নিতে হয়েছে, নিছে পরীক্ষা। 7 নাম্বার দেখেন, সাথে কি বলা হচ্ছে যে দ্য কস্ট অফ 9 ম্যাঙ্গোস অ্যান্ড 5 অ্যাপেলস ইজ ইকুয়াল টু দ্য কস্ট অফ 7 ম্যাঙ্গোস অ্যান্ড 8 অ্যাপেলস, ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য কস্ট অফ 1 ম্যাঙ্গো অ্যান্ড দ্য কস্ট অফ 1 অ্যাপেল। বলতেছে যে ভাই 9টা আম আর 5টা আপেলের দাম সমান 7টা আম আর হচ্ছে 8টা আপেলের দামের সমান, মানে 9টা আম আর 5টা আপেল আমি যত টাকা দিয়ে কিনবো সেই টাকা দিয়ে আমি 7টা আম আর 8টা আপেল কিনতে পারি। তো জিজ্ঞাসা করছে যে একটা আম আর একটা আপেলের দামের অনুপাত কত, এটা একটু বের করে দেখান। সো আমি যদি ধরি যে একটা আমের দাম এক্স টাকা, তাহলে 9টা আমের দাম কত, 9x টাকা হবে, প্লাস একটা আপেলের দাম যদি ওয়াই টাকা ধরি, তাহলে 5টা আপেলের দাম কত হবে, আপনি বলবেন যে 5y টাকা হবে, সমান সমান। তাহলে একটা আমের দাম এক্স টাকা হলে 7টা আমের দাম কত, 7x টাকা। একটা আপেলের দাম ওয়াই টাকা হলে 8টা আপেলের দাম কত, 8y টাকা। তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 9x থেকে 7x বাদ দিলে 2x পাওয়া যাবে, 8y থেকে 5y বাদ দিলে এই যে 3y পাওয়া যাবে। তাহলে এই যে x অনুপাত y সমান সমান কত, এই যে 3:2। তো আমরা তো ধরে নিছি যে একটা আমের দাম x টাকা, একটা আপেলের দাম y টাকা, তাহলে এই যে 3:2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আসেন 8 নম্বরে চলে যান। 8 নম্বরে কি বলতেছে যে এ শপকিপার হ্যাজ সাফিসিয়েন্ট মানি টু বাই 50 বুকস। একজন দোকানদারের কাছে 50টা বই কেনার মতো টাকা আছে। অন রিডাকশন ইন দ্য প্রাইস অফ ইচ বুক বাই টাকা 4, বলতেছে যে প্রতিটা বইয়ের দাম যদি 4 টাকা কমানো হয়, হি কুড বাই 10 বুকস মোর, তাহলে সে আরও 10টা বই বেশি কিনতে পারবে। হাউ মাচ মানি ডাজ হি হ্যাজ, তাহলে তার কাছে কত টাকা আছে, কথা বুঝছেন? 50টা বই কেনার মতো টাকা তার কাছে আছে। বলা হচ্ছে যে যদি বইয়ের দাম, মানে প্রত্যেকটা বইয়ের দাম যদি 4 টাকা করে কম হয়, তাহলে সে আরও 10টা বই বেশি কিনতে পারবে। তো জিজ্ঞাসা করছে যে তার কাছে আছে কত টাকা। খেয়াল করে দেখেন, তাহলে এখানে দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে এই যে বইয়ের দাম কমানোর আগের সিচুয়েশন আর দাম কমার পরের সিচুয়েশন। তাহলে দাম কমার আগে সে বই, মানে কতগুলা বই কিনতো, 50টা বই কিনতো। এখন প্রত্যেকটা বইয়ের দাম যদি 4 টাকা করে কমে যায়, তাহলে সে 10টা বেশি কিনতে পারবে। তার মানে আগে 50টা কিনলে এখন কিনবে কয়টা, 60টা কিনবে। এটা হচ্ছে আপনার কোয়ান্টিটি রেশিও। তো এই কোয়ান্টিটি রেশিওটাকে আমরা 10 দিয়ে ভাগ করে একটু ছোট করতে পারি, অর্থাৎ 5:6 করতে পারি। কোয়ান্টিটি রেশিওর সাথে প্রাইস রেশিওর একটা সম্পর্ক আছে। সম্পর্ক হচ্ছে উল্টা, যে যখন আপনার জিনিস বেশি কিনছেন তখন দাম কম হবে, আর যখন জিনিস কম কিনছেন তখন দাম বেশি হবে। তাহলে কোয়ান্টিটি রেশিও যদি 5:6 হয়, তাহলে প্রাইস রেশিওটা কত হবে, আপনি বলবেন যে 6:5 হবে। তাহলে এখানে বইয়ের দাম কত কমতেছে, আগে একটা বইয়ের দাম ছিল 6 টাকা, এখন একটা বইয়ের দাম কত, 5 টাকা। তাহলে এখানে কত টাকা কমলো আমাদের স্ক্রিনে, আপনি বলবেন যে 1 টাকা কমছে। আমাদের এখানে যেটা 1 টাকা কম, প্রশ্নে বলতেছে যে বইয়ের দাম কমবে কত, 4 টাকা। তাহলে 1 সমান সমান যদি 4 হয়, তাহলে এই 6 সমান সমান কত, আপনি বলবেন যে ভাইয়া 4×6 = 24, আর এই 5 সমান সমান হচ্ছে 4×5 = 20। তো জিজ্ঞাসা করছে যে ওই মানুষের কাছে কত কত টাকা আছে। তো ওই মানুষের কাছে মূলত 50টা বই কেনার মতো টাকা আছে। তাহলে এই যে 50টা বই, প্রত্যেকটা বইয়ের দাম যদি 24 টাকা করে হয়, তাহলে টোটাল কত টাকা থাকার কথা ওই মানুষের কাছে, আপনি বলবেন যে 50 × 24 এই যে 1200 টাকা থাকার কথা। এই পাশ দিয়েও হিসাব মিলাইতে পারেন যে ভাই দাম কমার পরে প্রত্যেকটা বইয়ের দাম হয়ে গেছে 20 টাকা করে, তাহলে সে এখন কয়টা বই কিনতে পারে, এই যে 60টা বই কিনতে পারে। তাহলে তার কাছে আছে কত, এই যে 20 × 60 = 1200 টাকা আছে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 1200।
9 নম্বরে চলে যান। 9 নম্বরে কি বলা হচ্ছে যে এ ম্যান ডিপোজিটস সার্টেন অ্যামাউন্ট ইন হিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আফটার এ ফিউ ডেজ হি উইথড্রোজ হাফ অফ দ্য মানি ডিপোজিটেড অ্যান্ড ডিপোজিটস টাকা 500 মোর। ইফ হি হ্যাজ এ ব্যালেন্স অফ টাকা 2000 ইন হিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাইন্ড দ্য অ্যামাউন্ট ডিপোজিটেড ইনিশিয়ালি। বলা হচ্ছে যে একজন মানুষ তার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু টাকা জমা করে, ডিপোজিট করে। তো কিছুদিন পরে সে তার জমাকৃত টাকা থেকে অর্ধেক টাকা যদি মানে তুলে নেয়, তুলে নেওয়ার পরে সে যদি আরো 500 টাকা সেখানে জমা করে, তাহলে তার অ্যাকাউন্টে 2000 টাকা থাকবে। তো জিজ্ঞাসা করছে যে ইনিশিয়ালি কত টাকা ছিল, এটা বের করে দেয়। ইনিশিয়ালি কত টাকা ছিল এটা বের করতে হবে। সো আমি ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি আমার ডিপোজিট ছিল এ টাকা। ইনিশিয়ালি আমার ডিপোজিট কত ছিল, এ টাকা ছিল। এখন এই এ টাকা থেকে যদি আমি অর্ধেক টাকা উইথড্র করি, তাহলে অ্যাকাউন্টে থাকবে কত? বাকি অর্ধেক টাকা থাকবে। এ টাকা ছিল, এ টাকা থেকে যদি অর্ধেক টাকা নিই, তাহলে অ্যাকাউন্টে থাকবে কত? আর অর্ধেক টাকা থাকবে। এখন এই অর্ধেক টাকার সাথে যদি আমি আরো 500 টাকা যোগ করে দেই, তাহলে অ্যাকাউন্টে আমার টোটাল কত টাকা হবে? বলেই দিচ্ছে যে 2000 টাকা হবে। তাহলে এই যে a/2 ইজ ইকুয়াল টু কত পাবো? 2000 থেকে 500 বাদ দিলে 1500। তাহলে আমার ইনিশিয়াল ডিপোজিটের পরিমাণ কত? 1500 দোকানো 3000। যে 3000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 10 নম্বর। 10 নম্বরে কি বলা হচ্ছে যে এ ওয়ার্কার আর্নস টাকা 250 অন দ্য ফার্স্ট ডে অ্যান্ড স্পেন্ডস টাকা 200 অন দ্য সেকেন্ড ডে, আর্নস টাকা 250 অন দ্য থার্ড ডে অ্যান্ড এগেইন স্পেন্ডস টাকা 200 অন দ্য ফোর্থ ডে অ্যান্ড সো অন হুইচ ডে উড হি হ্যাভ হ্যাড টাকা 1000। বলতেছে যে একজন মানুষ প্রথম দিনে 250 টাকা ইনকাম করবে, দ্বিতীয় দিনে যে 200 টাকা খরচ করবে, আবার তারপরের দিনে 250 টাকা ইনকাম করবে, তারপরের দিন আবার 200 টাকা খরচ করবে, এবং এইভাবে চলতেই থাকবে। তো জিজ্ঞাসা করছে যে 1000 টাকা হইতে তাহলে কতদিন সময় লাগবে? এইভাবে 1000 টাকা তার কাছে জমা হইতে কতদিন সময় লাগবে? দেখেন আগে ভুল উত্তর বের করে দেখাই যে এই উত্তরটা কিভাবে ভুল উত্তর বের হয়। প্রথম দিন 250 টাকা ইনকাম করলো, পরের দিন 200 টাকা খরচ করলো, তার মানে 250 থেকে 200 খরচ করলে বিয়োগ হবে না? তারপরে আবার 250 টাকা ইনকাম করছে, আবার পরের দিনে 200 টাকা খরচ করছে। এইভাবে চলতেই থাকবে যতদিন পর্যন্ত না 1000 টাকা জমা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা হচ্ছে প্রথম দিন, এইটা দ্বিতীয় দিন, এইটা তৃতীয় দিন, আর এইটা হচ্ছে চতুর্থ দিন। তাহলে প্রতি 2 দিনে তার জমা হচ্ছে কত টাকা? 50 টাকা জমা হচ্ছে না? 250 টাকা ইনকাম করে 200 টাকা খরচ করলে 50 টাকা জমা হয়ে গেল। আবার পরের দিনে 250 টাকা ইনকাম করে 200 টাকা খরচ করলে আবার কত জমা হয়ে গেল? 50 টাকা জমা হয়ে গেল না? 50 টাকা জমা হয়ে গেল। তখন আমরা বলবো যে ভাইয়া 50 টাকা তার কাছে জমা হইতে সময় লাগতেছে 2 দিন। তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 1000 টাকা হইতে কত সময় লাগবে? তাহলে 1000 টাকা জমা হইতে সময় লাগবে 2 গুণন 1000 ডিভাইডেড 50। এটার ভিতরে যাবে 20 বার, 20 দুগুণ 40 দিন। ঠিক আছে? অনেকে এটা উত্তর বের করে দিয়ে আসবে, কিন্তু এটা ভুল উত্তর। ঠিক আছে, এটা ভুল উত্তর। 40 দিন ভুল উত্তর। বোঝা গেছে? এইরকম ভুল করা যাবে না। এই পরীক্ষায় অনেক অনেক ছেলে মেয়ে এই কাজটা করছে। আমার অনেক স্টুডেন্টে এই কাজ করে আসছে, করে এসে বলতেছে যে ভাই এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, 40 দিন এখানে ভুল উত্তর, এটা করা যাবে না। তাহলে কি করব ভাইয়া? দেখেন সিনারিওটা আমি গতকালকে আজকের ক্লাসে বোধহয় বললাম, আজকে কি গতকালকের ক্লাসে কোন এক ব্যাচে বললাম যে প্রশ্নের টোনটা আপনাকে বুঝতে হবে। প্রশ্নে আপনাকে সবকিছু একদম মানে খুলে মেলে বলে দিবে না, প্রশ্নের টোন বুঝতে হবে। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে প্রথম দিনে 250 টাকা ইনকাম করবে, পরের দিনে 200 টাকা খরচ করবে, আবার 250 টাকা ইনকাম করবে, আবার 200 টাকা খরচ করবে। এইভাবে চলতে 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 শেষের দিন যে
যখন সে 250 টাকা ইনকাম করে ফেলবে তখন তার অ্যাকাউন্টে 1000 টাকা জমা হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? প্রথম দিনে 250, দ্বিতীয় দিনে 200 খরচ, আবার 250 ইনকাম 200 খরচ, আবার 250 ইনকাম 200 খরচ, এইরকম করতে 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 এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে যে শেষ দিনে যখন সে 250 টাকা ইনকাম করবে তখন তার কাছে টোটাল কত টাকা হবে? 1000 টাকা হয়ে যাবে। বোঝা গেছে? এগুলো হচ্ছে ধারার অঙ্ক টাইপের, ঠিক আছে? সেই প্রশ্নের নেচারগুলো আপনাকে একটু ভালো মতো বুঝতে হবে। তো এরকম শেষ দিনে সে 250 টাকা ইনকাম করলে তার 1000 টাকা হবে। তাহলে আমি করব কি, আমাকে যে কাজটা করতে হবে যে আমাকে তো 1000 টাকা জমানো লাগবে। সো 1000 টাকা থেকে এই যে শেষ দিনে যেই 250 টাকা ইনকাম করব, এইটা আমার ফিক্সড, এইটাকে আমি বাদ দিয়ে দিব। যে শেষ দিনে 250 টাকা ইনকাম হইলে আমার 1000 হয়ে যাবে। তাহলে এই 1000 থেকে যদি 250 টাকাকে আমি বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত? 750 টাকা। এই 750 টাকা আমাকে জমাইতে হবে। তাহলে এই 750 টাকা কত দিনে জমাইতে পারবো? তখন আপনি বলতে পারেন যে ভাইয়া 50 টাকা, 50 টাকা জমাইতে আমার সময় লাগছে 2 দিন। তাহলে 750 টাকা জমাইতে আমার সময় লাগবে কত? 2 × 750 ডিভাইডেড হচ্ছে 50, শূন্য শূন্য কেটে দেন, এখানে 15 বার, 15 × 2 = 30 দিন সময় লাগবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 750 টাকা জমাইতে সময় লাগে 30 দিন, আর 31তম দিনে, 31তম দিনে যে সে আবার এই 250 টাকা ইনকাম করে তার টোটাল ইনকাম 1000 হয়ে যাবে। তাহলে এখানে কত দিন লাগবে 1000 টাকা জমাইতে? আপনি বলবেন যে 750 টাকা ইনকাম করতে লাগবে 30 দিন, আর 31তম দিনে, 31তম দিনে যে সে এই যে 250 টাকা ইনকাম করবে, করলে তার টোটাল এই যে 750 আর 250 মিলে 1000 টাকা ইনকাম হয়ে যাবে কয় দিনে? এই যে 31 দিনে। ঠিক আছে? সো সঠিক উত্তর হচ্ছে এখানে 31, যে 31 দিন সময় লাগবে। পরেরটাতে চলে যান। দেখেন, এই ক্যাশের পরীক্ষায় 2টা প্রশ্ন এরকম ট্র্যাপ ছিল। 10 নম্বর একটা ট্র্যাপ টাইপের প্রশ্ন, 11 নম্বর একটা। ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে, এই যে ইন এ গ্রুপ অফ 135 পার্সনস, 50% পিপল কন্ট্রিবিউটেড টাকা 40 ইচ, 30% কন্ট্রিবিউটেড টাকা 60 ইচ, অ্যান্ড দ্য রিমেইনিং পার্সনস কন্ট্রিবিউটেড টাকা 80। ফাইন্ড দ্য এভারেজ কন্ট্রিবিউশন ফর দ্য গ্রুপ। এই প্রশ্নটা অনেকেই পরীক্ষার হলে অনেক সময় নষ্ট করছে, বাট সমাধানে আসতে পারেনি। কেন সমাধানে আসতে পারেনি? এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই যে 135 জন। কিন্তু এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এই 135 জনের কোনো ভূমিকাই নাই। এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এই 135 জনের কোনো ভূমিকাই নাই। ম্যাক্সিমাম ছেলেবেলা কি করছে, যে এখানে যেহেতু গ্রুপে 135 জন মানুষ আছেই, এইটার 50% বের করতে ধরছে, তারপরে আবার এইটার 30% বের করতে ধরছে। আপনি যখনই 135-এর 50% বের করতে যাবেন তখনই এখানে একটা ডেসিমাল নাম্বার আসবে, আর মানুষের সংখ্যা কখনো ডেসিমাল হয় না। মানুষের সংখ্যা কখনোই ডেসিমাল হয় না। সো এখানে এইটা দেখে, মানে এই টাইপের অনেক ম্যাথ আছে ইন্ডিয়ান ওয়েবসাইটগুলোতে, এই ধরনের ম্যাথ দিয়ে ভরা ভাই। ঠিক আছে? যে এই প্রশ্নে আপনি 135 ধরে চিন্তাই করতে পারবেন না। 135 ধরে চিন্তা করলে আপনি এই যে প্রথমেই ফেসে যাবেন যে 135কে আপনি অর্ধেক করতে পারবেন না। ঠিক আছে? তো কি করব, আপনাকে এখানে ধরেই নিতে হবে যে ভাই টোটাল মানুষ হচ্ছে আমার 100 জন বা 100%, যেটাই বলি না কেন, টোটাল মানুষ আমার কত? 100%। কারণ গ্রুপে মানুষ 135 জন থাকলো না 145 জন থাকলো, ডাজেন্ট ম্যাটার। মেটার হচ্ছে যে যতজন মানুষ আছে সেটা হচ্ছে 100%-এর সমান। 100%-এর সমান মানুষ আছে। তাহলে এই 100%-এর মধ্যে 50% মানুষ, মানে 50 জন মানুষ প্রত্যেকে 40 টাকা করে চাঁদা দিবে। এই 130% মানুষ, মানে হচ্ছে 30 জন মানুষ, প্রত্যেকে 60 টাকা করে চাঁদা দিবে। আর বাদ বাকি, তাহলে 100-র মধ্যে 50, 30, 80 চলে গেল, বাকি থাকলো কত? 20 জন।
এই 20 জন মানুষের প্রত্যেকে কত করে চাঁদা দিবে? এই যে 80 টাকা করে চাঁদা দিবে। তাহলে দেখেন এখানে কত হয়ে যাবে? 2000 টাকা হয়ে যাবে। এখানে হয়ে যাবে হচ্ছে 1800 টাকা। এখানে হয়ে যাবে 8 দুগুণ 1600 টাকা। তাহলে এই যে 100 জন মানুষ মিলে টোটাল কত টাকা দিচ্ছে? 100 জন মানুষ মিলে টোটাল কত টাকা দিচ্ছে? আপনি বলবেন যে 18, 1600, 3400 আর 2000, মানে হচ্ছে 5400 টাকা দিচ্ছে। তাহলে 100 জন মানুষের মোট ইনকাম যদি 5400 হয়, তো জিজ্ঞাসা করছে যে এভারেজ ইনকামটা কত সেটা বের করেন। ফাইন্ড দ্য এভারেজ কন্ট্রিবিউশন ফর দ্য গ্রুপ। ওই গ্রুপে যে 100% মানুষ আছে তাদের এভারেজ কন্ট্রিবিউশন কত? 100 জন মিলে তো 5400 দিছে, গড়ে কত দিল? আপনি তখন বলবেন যে ভাইয়া এই যে 5400 ভাগ হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 54 টাকা, যে গড়ে প্রত্যেকে 54 টাকা করে দিছে। পরেরটাতে চলে যান, 12 নম্বর। 12 নম্বর কি বলতেছে? যে দ্য সাইড লেংথ অফ এ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ 2, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল? বলতেছে যে একটা বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকানো আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে? 2 করে। তাহলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত এটা বের করেন। দেখেন একটা বৃত্ত দাগানোর ট্রাই করলাম, মনে করেন যে এটা একটা বৃত্ত। এই বৃত্তের মধ্যে ধরে নেন যে এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, সরি বর্গক্ষেত্র। একদম বর্গক্ষেত্রে মানে এক্সাক্ট হবে না, ধরে নেন আর কি, যে এইটা হচ্ছে আপনার সেই বর্গক্ষেত্রটা, ঠিক আছে। সো এই বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে বলতেছে? এই যে 2 করে বলতেছে, ঠিক আছে। তো আমাকে বের করতে হবে যে এই বৃত্তের ক্ষেত্রফলটা কত। তো আমরা এই টাইপের প্রশ্ন বোধহয় এর আগে করছি কিনা। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি ধরি যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই লাল অংশটা, লাল বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে এই যে কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা কি বলবো? ব্যাসার্ধ বলবো। তার মানে এখানে যেইটা বর্গক্ষেত্রের কর্ণ, অর্থাৎ এই যে সোজা যদি আমি টান দিই, অর্থাৎ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত নিয়ে যাই, তাহলে এইটা যেমন বর্গক্ষেত্রের কর্ণ হবে, ঠিক সেম ভাবে এইটাকে আমরা এই বৃত্তের ডায়ামিটার বা ব্যাস বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি যে ডায়াগোনাল অফ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডায়ামিটার অফ সার্কেল, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানি যে বর্গক্ষেত্রের কর্ণ কিভাবে বের করতে হবে? সাইড, যে কোনো একটা সাইড ইনটু √2। তাহলে এই বর্গের বাহুগুলো তো আমার জানা আছে যে বর্গের একটা বাহু কত? 2। তাহলে 2 ইনটু √2ই হচ্ছে আমার কি হবে? এই বর্গক্ষেত্রের ডায়াগোনাল বা কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের ডায়াগোনাল বা কর্ণকে আমরা কত ধরলাম? 2√2 ধরলাম। আর এই যে বৃত্তের যে ব্যাস, বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস হচ্ছে 2r। কারণ এই কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ যদি আর হয়, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এই দূরত্ব আর হবে। তার মানে আর যোগ আর টোটাল কত হয়ে যাবে? 2r। তার মানে ডায়ামিটার কত? এই যে 2r হবে। সো আমার লাগবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই আর সমান সমান কত? আপনি বলবেন যে 2√2 ডিভাইডেড 2। তাহলে 2 আর 2 কেটে গেলে আর এর মান কত থাকে? √2 থাকে। এখন আমরা জানি যে বৃত্তের যেই ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই যে পাই, আর এর মান কত? এই যে √2 উপরে স্কোয়ার। সো √2 উপরে যখন আমরা স্কোয়ার করে দিব, তখন √2টা রুট মুক্ত হয়ে শুধু 2 হয়ে যাবে, আর এই যে পাই থাকবে। তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত? 2 পাই।
পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13তে কি বলা হচ্ছে যে ইফ 4% অফ পি প্লাস কিউ আর 8 অ্যান্ড পি ইজ এ পজিটিভ ইন্টিজার, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ কিউ। বলতেছে যে 4% অফ পি প্লাস কিউ সমান সমান যদি 8 হয় এবং পি যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে কিউ এর সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে? কিউ এর সর্বোচ্চ ভ্যালু কত হইতে পারে? তাহলে আমরা বলতে পারি যে ভাইয়া 4 ইন্টু পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কত? 8 আর 100 গুণ করলে 800 হবে। 4 এই 800-র ভিতরে কতবার যাবে? 200 বার যাবে। তাহলে আপনি বলতে পারবেন যে ভাই পি আর কিউ এর যোগফল কত? 200। এবং এখানে আমাকে বলে দিচ্ছে যে কিউ এর সর্বোচ্চ মান কত হবে। কিউ এর সর্বোচ্চ মান কত? সো কিউ এর সর্বোচ্চ মান বের করতে গেলে পির ভ্যালুটাকে আমাকে মিনিমাম ধরতে হবে, এবং পির মান যে মিনিমাম হবে সেটা কত হবে সেটাও বলে দিছে যে পি ইজ এ পজিটিভ ইন্টিজার। তো পজিটিভ ইন্টিজার যদি হয় তার মানে শূন্যের চেয়ে বড় একটা পূর্ণ সংখ্যা, তাহলে শূন্যের ইমিডিয়েট পরেই যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা কত হবে? 1 হবে। তার মানে পির মান যদি 1 হয় তাহলে কিউ এর সর্বোচ্চ মান কত হইতে পারে? 199 হইতে পারে। এই 199 আর 1 যোগ করলে আমরা 200 পাবো। সো এখানে কিউ এর সর্বোচ্চ মান কত? 199। কিউ এর সর্বোচ্চ মান হবে 199। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইনকাম অফ এ ইজ 25% লেস দেন বি। বলতেছে যে এর ইনকাম বির ইনকামের চেয়ে 25% কম। হোয়াট পার্সেন্ট বিস ইনকাম উড বি মোর দেন এ। তাহলে বির ইনকাম এর ইনকামের চেয়ে কত বেশি? সহজ হিসাব ভাই। এখানে এ আর বি, বলতেছে যে বির ইনকাম যা হবে এর ইনকাম হবে 25% কম। সো আমি যদি বির ইনকামকে 100 টাকা ধরি, এর ইনকামকে কত ধরতে হবে? 25% কম, তাই না? অর্থাৎ 100 থেকে 25 টাকা কম ধরলে আমরা কত ধরতে পারবো? 75 টাকা ধরতে পারবো। এখন প্রশ্ন আমাদেরকে আবার উল্টে জিজ্ঞাসা করছে যে বির ইনকামটা এর ইনকামের চেয়ে কত বেশি। তাহলে এর ইনকামের চেয়ে বির ইনকাম কত টাকা বেশি? 25 টাকা বেশি না? তাহলে এই 75-এর সাপেক্ষে এই 25 এটা কত পার্সেন্টের সমান এটা জিজ্ঞাসা করছে, যে কত পার্সেন্ট বেশি হবে। 25 75-এর ভিতরে 3 বার, 3 এই 100-র ভিতরে যাবে হচ্ছে 33.33 বার। তাহলে উত্তর কত হবে? অপশন বি হবে, যে বির ইনকাম এর ইনকামের চেয়ে 33.33% বেশি হবে। পরেরটাতে চলে যান, 15 নম্বর। 15তে কি বলা হচ্ছে যে ইফ এ রেক্টেঙ্গেলস লেংথ অ্যান্ড ওয়াইথ আর বোথ ডাবলড। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থকে যদি আপনি দ্বিগুণ করে দেন, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য রেক্টেঙ্গেল এরিয়াস ইনক্রিজড। তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? কথা বুঝছেন? বলতেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে যদি আপনি দ্বিগুণ করে দেন, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? আমি ধরেই নিচ্ছি যে ইনিশিয়ালি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল ছিল আর প্রস্থ বি ছিল, তাহলে ক্ষেত্রফল কত হবে? এল বি হবে। এরপরে বলা হচ্ছে যে আপনি যদি দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেন, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে 2L হয়ে যাবে। প্রস্থকেও দ্বিগুণ করতে বলতেছে, প্রস্থকে দ্বিগুণ করলে 2B হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল কত হবে? আপনি বলবেন যে 2 দুগুণ 4LB হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল কতটুকু বাড়লো, কতটুকু বৃদ্ধি পাইলো? আপনি বলবেন যে বাড়লো হচ্ছে 4LB মাইনাস হচ্ছে LB ইজ ইকুয়াল টু কত?
3 LB বৃদ্ধি পাইছে। তাহলে এই যে 3 LB বৃদ্ধি পাইলো, কার উপরে বৃদ্ধি পাইলো? এই যে এলবির উপরে বৃদ্ধি পাইছে। তাহলে এই যে এলবির সাপেক্ষে এই 3 LB এইটা কত শতাংশ, এইটা বের করতে হবে। এলবি আর এলবি কেটে গেল, 3 আর 100 গুণ করে দিলে কত হয়ে যাবে? এই যে 300% হয়ে যাবে। তার মানে 300% বৃদ্ধি পাবে। পরেরটাতে চলে যান, 16 নম্বর। 16 নম্বরে কি বলতেছে? যে এ বক্স কন্টেইনস 90 নাটস ইচ অফ 100 গ্রামস and 100 bolts each of 150 grams. If the entire box weight 35.5 kgs, then the weight of the empty box is. বলা হচ্ছে যে একটা বক্সের মধ্যে 90টা নাটস আছে, যার প্রত্যেকটার ওজন হচ্ছে 100 গ্রাম করে, আর 100টা বোল্টস আছে, যার প্রত্যেকটার ওজন হচ্ছে 150 গ্রাম করে। বলতেছে যে সম্পূর্ণ বক্সটার ওজন যদি 35.5 কেজি হয়, অর্থাৎ এই নাটস আর বোল্টস সহ এবং ওই বক্সের ওজন সহ যদি ওজন 35.5 কেজি হয়, তাহলে খালি বক্সের ওজন কত, এটা জিজ্ঞাসা করছে। আপনি বললেন সহজ প্রশ্ন ভাই, 90টা নাটস আছে, প্রত্যেকটা নাটসের ওজন যদি 100 গ্রাম করে হয়, তাহলে টোটাল ওজন কত? আপনি বলবেন যে 9000 গ্রাম। আর 9000 গ্রাম মানে আমরা কত জানি? 9 কেজি জানি। ঠিক আছে। আর 100টা বোল্টস আছে, প্রত্যেকটা বোল্টসের ওজন যদি 150 গ্রাম করে হয়, তাহলে টোটাল কত? আপনি বলবেন যে ভাইয়া 15,000 গ্রাম। 15,000 গ্রাম মানে আমরা কত জানি? আপনি বলবেন যে 15 কেজি জানি। তাহলে ওই বক্সের মধ্যে বক্স আছে, নাটস আছে, বোল্টস আছে, সব কিছু মিলে ওজন কত? এই যে 35.5 কেজি। এই 35.5 কেজি থেকে যদি আমরা নাটস আর বোল্টসের এই যে 24 কেজিকে বাদ দেই, তাহলেই তো বের করতে পারবো যে শুধুমাত্র বক্সের ওজন কত। তাহলে এই 35.5 থেকে এই 24কে যদি আমরা বাদ দেই, তাহলে আমরা কত পাবো? 24, 11.5 কেজি পাবো না? 24 11তে কত হয়ে যায়? 34, হ্যাঁ ঠিক আছে, 11.5 পাবো। 11.5 কেজি পেয়ে যাবো। যে খালি বক্সের ওজন কত? সরি, 11.5। 11.5 পেয়ে যাবো। 24 11 35 আর এক্সট্রা 0.5। 11.5 কেজি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ হোলসেলার বট 1200 রেডিওস ফর টাকা 18 ইচ। বলতেছে যে একজন পাইকারি বিক্রেতা 1200 রেডিও কিনছে, প্রত্যেকটা 18 টাকা করে। দ্য হোলসেলার সোল্ড 60% অফ দ্য রেডিওস ফর টাকা 30। আর এই 1200 রেডিওর 60% রেডিও সে প্রত্যেকটা বিক্রি করছে কত? 30 টাকা করে। অ্যান্ড দ্য রেস্ট ফর টাকা 15 ইচ। আর বাকিটা বিক্রি করছে কত করে? 15 টাকা করে। হোয়াট ওয়াজ দ্য হোলসেলার্স এভারেজ প্রফিট পার রেডিও? তাহলে ওই পাইকারি বিক্রেতার প্রত্যেকটা রেডিওতে মানে গড় লাভ কত? 1200 রেডিও বিক্রি করে সে গড়ে কত টাকা লাভ করছে প্রত্যেকটা রেডিওতে, এটা বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে কস্ট প্রাইসের বিষয়টা দেখি, যে 1200 রেডিও কিনে নিয়ে আসছে, প্রত্যেকটা যদি 18 টাকা করে হয়, তাহলে টোটাল কস্ট প্রাইস কত? 18 12 হচ্ছে 216, আর এই যে 2 শূন্য,
তার মানে হচ্ছে 21,600 টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। এখন এই 1200-র ভিতরে 60% রেডিও, এই যে 1200 রেডিও, 1200-র মধ্যে 60% রেডিও সে বিক্রি করছে কত করে? 30 টাকা করে বিক্রি করছে। তাহলে এখানে সেলিং প্রাইস কত হচ্ছে? আপনি বলবেন যে ভাই 5 এখানে 6 বার যাবে, 6 বার হচ্ছে 72, মানে হচ্ছে 7,200, 72 তিনে কত? 216, অর্থাৎ 21,600 টাকা হচ্ছে। তাহলে 1200-র 60% রেডিও বিক্রি করলাম 21,600 দিয়ে, তাহলে বাদ বাকি যে আরো 40% থাকলো, 1200-র যে আরো 40% রেডিও আছে, এই 40% রেডিও কত করে বিক্রি করব? বলতেছে যে এই যে 15 টাকা করে বিক্রি করব। 5 এখানে কতবার যাবে? 3 বার, 3 বার 3600, 3600 দোকানে কত? এই যে 7,200 টাকা হয়ে যাবে। তাহলে এখানে আপনার টোটাল সেলিং প্রাইস কত হচ্ছে? 21,600 আর 7,200, তাই না? তাহলে টোটাল সেলিং প্রাইস কত হবে? 21,600-র সাথে যদি আমরা 7,200-কে যোগ করে দেই, তাহলে এটা আসলে করার দরকার নাই, কারণ 21,600 আর 21,600 এমনিতেই কেটে যায়, হয়ে যাবে হচ্ছে আপনার 28,800-র মতো। ঠিক আছে, 28,800 হচ্ছে আমার টোটাল সেলিং প্রাইস। তাহলে আমি যদি বলি যে প্রফিট কত, আপনি বলবেন যে 28,800 বিয়োগ হচ্ছে এই যে 21,600, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। তাহলে প্রফিট কত হবে? এই যে 7,200 টাকা হচ্ছে আমার প্রফিট। তাহলে এভারেজ প্রফিট কত? গড় প্রফিট কত? আপনি বলবেন যে 7,200 টাকা প্রফিট করছি 1200 রেডিও বিক্রি করে, তার মানে প্রত্যেকটা রেডিওতে আমার গড় লাভ কত? আপনি বলবেন যে ভাইয়া 6 টাকা লাভ। এই যে কোথায় উত্তর? অপশন এতে 6 টাকা, যে গড় লাভ হচ্ছে আমার 6। পরেরটাতে চলে যান, 18 নম্বর। বলেন এটার উত্তর কত? এটা তো অনেকবারই আসছে, বলেন 18-র উত্তর কত হবে? যে ইফ এ পারসন ওয়ার্কস এট 14 কিলোমিটার পার আওয়ার ইনস্টিড অফ 10 কিলোমিটার পার আওয়ার, he would have walked 20 kilometer more. The actual distance traveled by him is, বলেন। দেখেন এটা মজার ম্যাথ, এটা এমনিতেই বোঝা যায় যে ভাই 10 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটার কথা, সে 14 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে। তার মানে প্রতি ঘন্টায় কত কিলোমিটার বেশি হাঁটছে? 4 কিলোমিটার বেশি হাঁটছে। তো এই 4 কিলোমিটার বেশি হাঁটার কারণেই তো সে অতিরিক্ত 20 কিলোমিটার পথ বেশি পাড়ি দিচ্ছে। তাহলে 4 = 20 হইলে 1 = 5। তো জিজ্ঞাসা করছে যে অ্যাকচুয়ালি সে কত ডিস্টেন্স ট্রাভেল করবে। সো অ্যাকচুয়ালি তার গতিবেগ ছিল হচ্ছে 10, তাহলে যদি 10 করে হাঁটতো তাহলে তার মানে কত ডিস্টেন্স অতিক্রম করতো? এই যে 5 × 10 = 50 কিলোমিটার অতিক্রম করতো। ঠিক আছে, সো সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন এ, 50 কিলোমিটার। বা এইভাবেও চিন্তা করতে পারেন যে এখানে টাইমটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট। ঠিক আছে, টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট হলে এই যে স্পিড রেশিও আর হচ্ছে এটা হচ্ছে স্পিড রেশিও, স্পিড আর ডিস্টেন্স এই দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, মানে 10:14 হবে। অর্থাৎ আগে মানে যদি 10 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটে তাহলে 10 কিলোমিটার যাবে, 14তে হাঁটতে 14তে যাবে। তাহলে এখানে যেহেতু বেশি হাঁটছে, মানে 14 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে, তাহলে কত বেশি হাঁটলো? 4 বেশি হাঁটলো। তাহলে আমাদের এখানে যেটা 4 বেশি হাঁটতেছে, প্রশ্ন বলতেছে যে 20 বেশি হাঁটতেছে। তো 4 = 20 হলে 1 = কত? 5 হবে। তাহলে এই 10 = কত? সরি, এই 10 = কত হবে? এই 10 = কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 5×10 = 50 কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে, অনেকবার আসছে এটা। সে 19 নম্বরে চলে যান। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে 8 পিপল আর প্ল্যানিং টু শেয়ার ইকুয়ালি দ্য কস্ট অফ এ রেন্টাল কার। ইফ ওয়ান পার্সন উইথড্রোজ from the arrangement and the other share equally the entire cost of the car, then the share of each of the remaining persons will be increased by.
এই যে শীতের দিন চলে যাচ্ছে, ধরেন যে জানুয়ারি তো চলেই গেল, ফেব্রুয়ারি, এখন এই ফেব্রুয়ারির সময় অনেকেই ট্যুর মুড দেয়, জানুয়ারিতেও ট্যুর ট্যুর দেয়। তো ফ্রেন্ড সার্কেলে এমন কিছু মানুষ আপনি পাবেন যে প্ল্যানিং হয়ে গেছে যে আপনারা কালকে যাচ্ছেন, সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওকে, ঠিক আছে, ধাম করে আগের রাতে রাত 12টার পরে যে কোনো একজন ফ্রেন্ড ফোন দিয়ে বলবে যে মামা আমি যাইতে পারতেছি না, আমার তো এই সমস্যা হয়ে গেছে, আমি আর যাব না, ঠিক আছে। কিন্তু এই যে 7 দিন 8 দিন 10 দিন আগে থেকে প্ল্যানিং হচ্ছে, ও কিচ্ছু বলবে না যে আমি যাব না, ভালো মন্দ কোনো সমস্যা কিচ্ছু বলবে না। ঠিক যাওয়ার আগের দিন রাত 12টার পরে ফোন দিবে, ফোন দিয়ে বলবে যে আমি যাইতে পারতেছি না, তোরা যা। প্রত্যেকটা সার্কেলেই এমন বন্ধু বান্ধব আছে, ঠিক আছে। সো এখানেও বিষয়টা সেম একই রকম, এই প্রশ্নেও সিচুয়েশন একই রকম, যে 8জন মানুষ মিলে একটা গাড়ি ভাড়া করছে, ধরে নেন যে কোথাও যাবে, এবং প্রত্যেকেই সমান ভাড়া দিছে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে 8জন মানুষের প্রত্যেকে যদি 1 টাকা করে ভাড়া দেয়, তাহলে এই যে 8 টাকা দিয়ে একটা গাড়ি ভাড়া করছে, 8 টাকাতে একটা গাড়ি ভাড়া করছে। এখন এই 8জন বন্ধুর মধ্যে থেকে একজন যাবে না, তাহলে 7জন। তাহলে এই 7জন এখন প্রত্যেকে কত টাকা করে দিবে, প্রত্যেকে কত টাকা করে দিবে এটা তো জানি না, কারণ গাড়ি ভাড়া যেই 8 টাকা, এটা তো আপনার ফিক্সড। আপনি 8জন যাবেন না 6জন যাবেন এটা আপনার ব্যাপার, গাড়ি তো পুরোটাই যাবে। সো গাড়ির ভাড়া 8 টাকা ঠিক করছেন, 8 টাকায় দেওয়া লাগবে। তো প্রথম 8জন যাইতেন 1 টাকা করে 8 টাকা দিতেন, কিন্তু এখন একজন কমে 7জন হয়ে গেছেন, এখন প্রত্যেকে কত টাকা করে দিবে? আপনি বলবেন যে এটা জানি না, তো এটা বের করা যাবে যে এখন প্রত্যেকে যেহেতু টাকা করে দেয়, এই এর ভ্যালুটা কত, এই যে 8/7। তাহলে আগে যেই যারা 1 টাকা করে দিচ্ছিল তাদের এখন বেশি দিতে হবে না, তাদের এখন কিছু টাকা হইলেও বেশি দিতে হবে। তো প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে যে তাহলে এখন প্রত্যেককে কত টাকা করে বেশি দেওয়া লাগবে। তাহলে আপনি বলবেন যে এখন প্রত্যেকে দেয় হচ্ছে 8/7 টাকা করে, আর আগে সবাই দিত 1 টাকা করে, তাহলে কত টাকা বেশি দিতে হবে? এই দুইটা বিয়োগ করে দেন, তাহলে বিয়োগ করলে এখানে আমরা কত পাবো? 8 - 7 হবে, 8 - 7 সমান সমান কত? এই যে 1/7। তার মানে এখন প্রত্যেককে 1/7 টাকা করে বেশি দেওয়া লাগবে, ঠিক আছে। মাথা পিছু ভাড়া 1/7 টাকা বেড়ে যাবে। এই 1/7 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এইটা থাকবেই, এবং পুরো ট্যুরের প্ল্যানিংয়ে মানে এই বন্ধু বান্ধব যারা যায় না এদের লাফালাফি বেশি, মানে এরাই সব কিছু মতামত বলেন বা কিভাবে কি করতে হবে ওরাই ঠিক করে দিবে, দিয়ে শেষে বলবে আমি যাইতে পারতেছি না, ঠিক আছে। আর একজন বন্ধু বান্ধব যদি না যায়, ধরেন যে আপনার সার্কেলের একজন যদি না যায়, তাহলে পুরা ট্যুরের মজা নষ্ট। লাস্ট ম্যাথ দেখি আমরা, 20 নম্বর। এটা আসলে জানি না ভাই যে কারা পরীক্ষা নিবে, বা এখনো জানা যায়নি, আপনারাই জানতে পারবেন ফেসবুকে, ঠিক আছে। ঠিক হয়ে গেলে যদি বিআইবিএম কে সত্যিই বাদ দিয়ে দেয়, তাহলে আপনারাই জানতে পারবেন নতুন এক্সাম টেকার কারা হবে। নতুন মানে কি, নতুন তো কেউ না, কাউকে না কাউকে তো দিবে। আইবিএ কে দিবে না এটা আগেও বলছি, যে আইবিএ এত বড় পরীক্ষার জীবনেও ডিল করবে না। হয় বিজনেস ফ্যাকাল্টিকে দিবে, না হলে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিকে দিবে, না হলে ওই যে না পারলে গরিবের বন্ধু আর্টস ফ্যাকাল্টিকে দিবে, ঠিক আছে। পরীক্ষা নেই তো এরা, সো এরাই নিবে। দেখেন 20 নম্বরে বলা হচ্ছে যে প্রেজেন্ট এজ অফ ফারিহা ইজ থ্রাইস দ্য প্রেজেন্ট এজ অফ সামিরা হু ইজ 20। হাউ মেনি ইয়ার্স এগো ওয়াজ দ্য এজ অফ ফারিহা 5 টাইমস দ্যাট অফ সামিরা। বলা হচ্ছে যে ফারিহার বর্তমান বয়স সামিরার বয়সের 3 গুণ। সামিরার বয়স হচ্ছে 20 বছর। কথা বুঝছেন, প্রশ্ন খুবই সহজ। এখানে বলা হচ্ছে যে ফারিহার বয়স
সামিরার বয়সের 3 গুণ, এবং সামিরার বয়স কত সেটা দেওয়া আছে, যে সামিরার বয়স হচ্ছে 20 বছর। তো সামিরার বর্তমান বয়স যদি 20 হয়, তাহলে ফারিহার বর্তমান বয়স কত হবে? আপনি বলবেন যে ভাইয়া প্রশ্নে দেওয়াই আছে 20-এর 3 গুণ, অর্থাৎ 60 বছর। ঠিক আছে, 60 বছর। ওকে, 60 বছর। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি ইয়ার্স এগো ওয়াজ দ্য এজ অফ ফারিহা 5 টাইমস দ্যাট অফ সামিরা। তাহলে আজ থেকে কত বছর আগে, আজ থেকে কত বছর আগে এই ফারিহার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল? আজ থেকে কত বছর আগে এই ফারিহার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল? তাহলে আপনি জাস্ট অপশনগুলো টেস্ট করলে বুঝতে পারবেন। আমি ইকুয়েশন ধরে দেখাই, তারপরে অপশন দেখাচ্ছি। যে ধরে নেন যে আজ থেকে এক্স বছর আগে, তাহলে বর্তমানে সামিরের বয়স হচ্ছে 20, এক্স বছর আগে কত ছিল? 20 মাইনাস এক্স ছিল। বর্তমানে ফারিয়ার বয়স হচ্ছে 60, এক্স বছর আগে কত ছিল? এই যে 60 মাইনাস এক্স ছিল। তো আমরা যদি এই ফারিহা আর সামিরার বয়সকে ইকুয়েট করতে চাই, তো ইকুয়েটটা কিভাবে করব? আপনি বলবেন যে ভাইয়া ফারিয়ার বয়স তো এমনিতেই বেশি, তো এক্স বছর আগে যদি 5 গুণ হয়, মানে 5 গুণ বয়স যদি বেশি হয় সামিরার চেয়ে, তাহলে ওই 5 গুণটাকে আমরা সামিরার বয়সের সাথে গুণ করে দিই, তাহলে দুইজনের বয়স সমান হয়ে যাবে, আমরা ইকুয়েট করতে পারবো। তাহলে এটা ক্যালকুলেশন করলে 5-20-100 মাইনাস হচ্ছে 5x ইজ ইকুয়াল টু হচ্ছে 60 মাইনাস এক্স। 5x থেকে x বাদ দিলে আমরা পেয়ে যাব 4x, 100 থেকে 60 বাদ দিলে পেয়ে যাব 40। তাহলে x এর মান কত? এই যে 10। তাহলে আমরা তো ধরেই নিছিলাম যে আজ থেকে 10 বছর আগে এই ফারিয়ার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল। তো দেখেন, বর্তমানে বয়স 20, 10 বছর আগে কত ছিল? 10। বর্তমানে বয়স 60, 10 বছর আগে কত ছিল? এই যে 50। তাহলে 10-এর 5 গুণই তো 50, তার মানে 10 বছরই তো উত্তর হচ্ছে, যে আজ থেকে 10 বছর আগে এই ফারিয়ার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল। এটা আপনি এভাবে ইকুয়েশন সাজাইতে পারেন, অথবা অপশন থেকেও পিক করতে পারেন। যে ভাই 20 থেকে জাস্ট আপনি 10 বাদ দিয়ে দিলেন, 10 বের হয়ে গেল। 60 থেকে 10 বাদ দিয়ে দিলেন, এই যে 50 বের হয়ে গেল। তাহলে 10-এর 5 গুণই তো 50, তো ঠিকই তো আছে, 10 বছর আগেই হবে। বুঝে গেছে? অপশন টেস্ট করতে পারেন, ইকুয়েশন সাজাতে পারেন, যেটা ইচ্ছা, সহজ মাত্র, যেমন ইচ্ছা তেমনি করতে পারেন। সো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা নেক্সট ক্লাস থেকে, এখানে অফিসারের একটা প্রশ্ন বাকি আছে 2018 সাল কি 2015 সাল, আমার সঠিক খেয়াল নাই। ওখানে 10টা প্রশ্ন আছে, এবং কম্বাইন্ডেরও আজকে আমি খেয়াল করে দেখলাম, কম্বাইন্ডেরও কোনো একটা পরীক্ষায় আগে ওই 10টা প্রশ্ন দিছিল, ওই দুইটাকে অ্যাড করে পড়াই দিব, টেনশন নাই। ঠিক আছে, কালকে থেকে আমরা মূলত ওই কম্বাইন্ডের প্রশ্নগুলো সমাধান করা শুরু করব। কম্বাইন্ড ব্যাংকের অফিসার, ক্যাশ অফিসার, বাংলাদেশ ব্যাংকের গুলো যেগুলো বিআইবিএম নিছে, এগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। আজকে কয় নম্বর ক্লাস হইল? 13 না 14? 13 নম্বর বোধ হয়। যেই পরীক্ষা নেক পড়ে যান, ঠিক আছে? আপনি যদি চিন্তা করেন যে বিআইবিএম নিবে না, বিআইবিএম পড়বো না, আপনি কিন্তু, আমি বারবার বলতেছি যে পড়া কখনো বেশি হয় না, পড়া কখনোই বেশি হবে না। পড়লে পৃথিবীতে একটা জিনিসই আছে যে যেটাতে কোনো লস নাই, সেটা হচ্ছে পড়া। পড়াই কোনো লস নাই। এখন আপনি ভালো জিনিস পড়েন আর খারাপ জিনিস পড়েন, আপনার মাথায় ইনপুট হবেই। ঠিক আছে, সো পড়াটা ছাইরেন না। পড়া আপনি যেভাবে পড়তেছিলেন আপনার মতো করে পড়ে যান, চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক খুব ভালোভাবে পড়ে যান। দেখবেন যে পরীক্ষা যারাই নেক আপনি পারতেছেন। ঠিক আছে, পড়াটা ছাইরেন না। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।